আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি গল্প। আজকের গল্পের নাম হচ্ছে অবহেলার শেষ মূল্য। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমার নিজ রুমে আমার আপন বড় বোন আর আমার চাচাতো দুই ভাই তাদের একসাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে আমি বোকা হয়ে গেলাম। তাদের এমন অবস্থায় দেখে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। হঠাৎ করে ওরা আমাকে দেখে তিনজন তিন দিকে ছিটকে চলে গেল, আর আমার ছোট চাচাতো ভাই আমাকে ভেতরে আটকে দরজা বন্ধ করে দিল। শুধু মুচকি হাসি দিয়ে আমার বড় বোনকে বলল, রূপা আমি বাহিরে গেলাম, তোরা সবকিছু সামলে নিস। এই কথা বলে আমার চাচাতো ভাই জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে গেল। আমি বোকার মতো এক কোনায় গিয়ে দাঁড়িয়ে আছি। আমার বড় বোন কাপড় পরতে পরতে আমার চাচাতো ভাইকে বলল, তোমার ভাই তো চলে গেছে, এখন একে কি করব? আমার চাচাতো ভাই পাভেল রূপার কথা শুনে রেগে বলল, শালা সবকিছু নষ্ট করে দিল, এখন তুই বোঝ কি করবি। আমি রেগে রূপার সামনে গিয়ে জোরে একটা লাথি দিয়ে বললাম, ছি রূপা, তোর লজ্জা করে না নিজের আপন দুই চাচাতো ভাইয়ের সাথে এসব করতে? আর পাভেল, তোকে আমি ভালো ভাবতাম, আর তুই কুত্তার বাচ্চা তোর ভাইকে নিয়ে আমার বোনের সাথে নষ্টামি করিস, তোকে তো আমি ছাড়বো না। আমার রাগ দেখে রূপা আমার সামনে দাঁড়িয়ে বলল, দেখো রনি, আজকাল এসব ভাই বোনের মাঝে হলে কিছু হয় না, আর ও তো আমার আপন ভাই না। দেখ, তুই এসব কাউকে বলিস না, বিনিময়ে চাইলে তুইও আমার সাথে। রূপার কথা শুনে রাগে প্যান্ট থেকে বেল্ট খুলে রূপাকে ইচ্ছে মতো মারতে লাগলাম। পাভেল তাড়াতাড়ি আমার কাছে এসে আমাকে লাথি মেরে নিচে ফেলে দিল, আর পাভেল রূপাকে বলল, যদি বাঁচতে চাস তাহলে আমাকে হেল্প কর। এই কথা বলে পাভেল আমাকে মারতে লাগলো, আর রূপা ওকে সাহায্য করতে লাগলো। ওদের দুইজনের শক্তির সাথে আমি কোনো মতেই পেরে উঠতে পারছি না। শেষে আমার হাত পা বেঁধে আমাকে এক কোনায় ফেলে রাখলো। আমি শুধু কান্না ভেজা কণ্ঠে রূপার দিকে তাকিয়ে বললাম, ওরা তোর জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, অথচ তুই বুঝতে পারছিস না। রূপা আমার সামনে এসে বলল, কি করব বল ভাই, এই বয়সে যদি এনজয় করতে না পারি তাহলে এটা কি কোনো জীবন হলো? আমি বললাম, তাই বলে তুই? পাভেল ঠাস ঠাস করে আমার গালে দুইটা চড় দিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমাকে কুত্তার বাচ্চা বলার? আমি বললাম, তোকে তো আমি। পাভেল আমাকে নিচে ফেলে আমার মুখের উপর জোরে লাথি মারলো। আমি শুধু বোকার মতো রূপার দিকে তাকিয়ে আছি। ও আমার বড় বোন হয়ে, ছি। হঠাৎ শুনি বাহিরে থেকে আম্মু ডাকতে ডাকতে বলল, রনি বাহিরে আয়, তোর ছোট বোন এসেছে। পাভেল দাঁড়িয়ে রূপাকে বলল, এখন কি করব? এই শালা তো সবকিছু বলে দিবে। রূপা পাভেলের কানের কাছে মুখ নিয়ে কি জানি বলল, আর পাভেল অমনি জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে গেল। রূপা আমার সাথে নিচে বসে বলল, ভাই দেখ। রূপার মুখে থুতু দিয়ে বললাম, তোকে এখন কি ভাষায় বকা দিতে ইচ্ছে করছে জানিস? তুই কিভাবে এগুলা করতে পারিস? ছি। রূপা হাসি দিয়ে বলল, দেখ, যা হয়েছে সবকিছু ভুলে যা, তাহলে আমি তোর সাথে কিছুই করব না। আমি বললাম, ছোট ভাই হয়ে তোকে শিক্ষা দিতে পারলাম না, আজকে তুই তোর জীবনটাকে নষ্ট করে দিলি, একদিন ঠিকই বুঝবি। তবে আমি এখান থেকে যেতে পারলে আমি সবাইকে সবকিছু বলে দিব। রূপা দাঁড়িয়ে বলল, আমার জীবন শেষ হয় নাই, বরং আজকে থেকে তোর জীবন নষ্ট হয়ে যাবে। আমার কথা তো শুনলি না। রূপা আমার হাত পায়ের বাঁধন খুলে বিছানায় ফেলে দিয়ে বলল, মাফ করে দিস ভাই। এই কথা বলে রূপা নিজের কাপড় নিজেই ছিঁড়ে জোরে জোরে চিৎকার করে বলল, আব্বু আম্মু আমাকে বাঁচাও প্লিজ, তোমার ছেলে আমার সাথে খারাপ কিছু করতে চাচ্ছে। আর অমনি পাভেল আর ওর ভাই দরজা ভেঙে ভেতরে চলে আসলো। পেছনে আম্মু আর আব্বু দাঁড়িয়ে আছে, আর সাথে সাথে রূপা আম্মুর পেছনে দাঁড়িয়ে কান্না করতে করতে বলল, আম্মু তোমার ছেলে আমার সাথে। পাভেল আমার দিকে এসে আমার কলার ধরে বলল, ছি রনি, তুই কিনা শেষমেশ। বাবা রেগে চিৎকার দিয়ে বলল, তুই কিনা শেষমেশ তোর বড় বোনের সাথে। আমার রুম থেকে হকি স্টিক নিয়ে বাবা আমাকে ধরে ইচ্ছে মতো মারতে লাগলো। পাভেল আর ওর ভাই আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। বাবা আমাকে মারছে, কিন্তু আমি চুপচাপ রূপার দিকে তাকিয়ে আছি। নিজের মায়ের পেটের বোন হয়ে ও আমার উপর এই অপবাদ দিতে পারলো? পাভেল বাবাকে বলল, দেখো চাচা, কিভাবে তোমার ছেলে আবার রূপার উপর তাকিয়ে আছে। বাবা তো রেগে বলল, আজকে তোকে আমি। সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আম্মু শুধু চুপচাপ কান্না করছে। বাবার মার খেয়ে কখন যে আমি অজ্ঞান হয়ে গেছি বলতেও পারি না। যখন জ্ঞান ফিরল তখন আমি অনুভব করলাম আমার শরীরে একটুও শক্তি নেই। বাবা আমাকে আমার রুমের ভেতরে বন্দি করে দিয়েছে। আমি কখনোই ভাবিনি আমার বোনের সাথে আমার আপন দুই যমজ চাচাতো ভাই এসব করবে, আর রূপা আমার বোন হয়ে ও আমার উপর। এসব চিন্তা করতে করতে চোখ দিয়ে পানি পড়ছে। যাকে আমি এতটা সম্মান করি, শুধু সম্মান করি না, রূপাকে আমি আমার মায়ের মতো দেখি, কিন্তু ও আজকে আমার সাথে, ভাবতেই চোখের পানি পড়ছে। শরীরের রক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোনো মতে দাঁড়িয়ে দরজার কাছে গেলাম, কিন্তু দরজা বাহির থেকে বন্ধ করা। শেষে কোনো উপায় না দেখে বিছানায় গিয়ে বসলাম। আমার ফোনটাও ওরা নিয়ে গেছে।
হঠাৎ করে দরজা খুলে একজন উকিল সহ আমার পুরো পরিবার রুমের ভেতরে ঢুকলো। বাবা আবার রেগে আমার কাছে এসে আমাকে লাথি মেরে দূরে ফেলে দিয়ে বলল, তোকে আজকে থেকে আমি ত্যায্যপুত্র করলাম। বাবা উকিলের হাত থেকে একটা কাগজ নিয়ে সাইন করে আম্মুর হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি সাইন করে দাও। এমন কুলাঙ্গার সন্তান যে আমাদের ঘরে হবে এটা আমরা ভাবতেও পারি নাই। এমন ছেলে থাকার থেকে না থাকাই ভালো। হঠাৎ কোথায় থেকে আমার চাচা চাচি এসে বলল, কি হয়েছে? স্কুলে ছিলাম, পাভেল খবর দিয়ে বলল তাড়াতাড়ি নাকি বাসায় আসতে হবে। পাভেল ওর বাবা মাকে এক কোনায় নিয়ে সবকিছু বলে দিল। আর এসব শুনে আমার চাচা প্যান্টের বেল্ট খুলে আমাকে আবার মারতে লাগলো। আমাদের পরিবারের মাঝে আমার চাচার রাগ একটু বেশি। ছোট থেকে আমার চাচাকে আমরা অনেক বেশি মানি, আর চাচাও আমাদেরকে নিজের ছেলের মতো সেভাবে আগলে রাখে। কিন্তু এইসব কথা শোনার পর তিনি দাঁড়িয়ে না থেকে আমাকে অনেক বেশি মারে। হঠাৎ কোথায় থেকে আমার ছোট বোন মিষ্টি এসে চাচাকে আটকে বলল, বাদ দাও চাচা, ও মারা যাবে। চাচা আরো জোরে চিৎকার দিয়ে বলল, ওকে জীবন্ত কবর দেওয়া উচিত। এরকম ছেলে যে আমাদের ঘরে জন্ম নিবে এটা আমরা জানতাম না। আগে জানলে ওকে গলা টিপে হত্যা করতাম। বাবা আম্মুর দিকে রাগ দেখিয়ে বলল, তোমাকে সাইন করতে বললাম না, তাহলে করতেছো না কেন? তোমার কানে কি কথা যায় না? এক কথা দুইবার কেন বলতে হচ্ছে তোমাকে? আম্মু কিছু না বলে কাগজটা নিচে ফেলে আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে ভেতরে চলে গেল। আম্মুই বা কি বলবে? চোখের সামনে যা দেখেছে তাতে করে ওনার কিছু বলার বা করার নেই। নিচে পড়ে থাকা কাগজটা তুলে পাভেল আমার সামনে এসে আমার হাত ধরে সেই কাগজের উপর একটা আঙ্গুল বসিয়ে দিল। ফলে সেখানে আমার রক্ত লেগে টিপসই হয়ে গেল। আর তখন পাভেল বলল, আজকে থেকে তুই আমাদের পরিবারের কেউ না, তোকে চাচা ত্যায্যপুত্র করে দিয়েছে। এখন তোকে থানায় নিয়ে গিয়ে দেখ কি করা হয়। চাচা পাভেলকে আটকে বলল, না, ওকে থানায় নিয়ে গেলে বরং আমাদের মান সম্মান নষ্ট হবে। তার থেকে আমি মনে করি ও আজকে থেকে এই বাসায় গোলামি করবে। বাবা তার চশমা খুলে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি এমন একটা কুলাঙ্গার সন্তান জন্ম দিব এটা কখনো ভাবি নাই। তোকে এমন জন্মের শিক্ষা দিব যেন সারা জীবন মনে থাকে। আজকে থেকে এই পুরো বাড়ির কাজ ও একাই করবে। আর ওকে ওর রুমে বন্দি করে সবাই চলে আসো। বাবা আর চাচা চুপচাপ বাহিরে চলে গেল। আমার শরীর ফেটে এখনো রক্ত পড়ছে। পাভেল আমার কাছে এসে বলল, বলেছিলাম না আমাদের কথা শোন, শুনলি না, এখন দেখ তোর কি অবস্থা হয়। শেষে পাভেল আমার কানের কাছে মুখ নিয়ে বলল, তোর এই বোনের জীবন তো নষ্ট করবই, সাথে তোর ছোট বোন মিষ্টি আছে না, তোর এক বোন থাকবে আমার সাথে, আরেক বোন থাকবে আমার ভাইয়ের সাথে। আমাদের তো বিয়ে করার কোনো দরকারই নেই, ঘরেই যেহেতু সবকিছু আছে। আমি বললাম, তোকে তো আমি। সাথে সাথে ঠাস ঠাস করে পাভেল আমার গালে আবার 2টা চড় দিয়ে বলল, বেশি বাড়াবাড়ি করলে কেটে টুকরো টুকরো করে মাটি চাপা দিয়ে দিব, কেউ বলতেও পারবে না। পাভেল উঠে চলে যেতে যেতে রূপাকে বলল, রূপা দরজা লাগিয়ে চলে আয়, আর দেখিস ও যেন কোনো চালাকি না করে। আর আজকে রাতে আমাদের বাসায় যাবি। আম্মু আর আব্বুকে মিথ্যা কথা বলে নানার বাড়িতে পাঠিয়ে দিব। পাভেলের কথা শুনে আমার রক্ত মাথায় উঠে গেল। শুধু চোখ বন্ধ করে নিজের রাগকে কন্ট্রোল করে বললাম, ওই উপরওয়ালার কসম করে বলছি, একদিন আমি তোদের এমন অবস্থা করব যে তোরা আমার কাছে মাফ চাইলেও মাফ পাইবি না। পশুর থেকেও আমি খুব নিকৃষ্ট হব বলে দিলাম। এর শেষ আমি দেখে ছাড়ব। চোখ খুলে দেখি রূপা আমার সামনে দাঁড়িয়ে আছে। শুধু দাঁতে দাঁত কামড়ে বললাম, মানুষ বলে আপন রক্তের চাইতে আর কিছু হয় না, কিন্তু কে জানে ঘরের ভেতরে এমন শত্রু আছে। রূপা বলল, দেখ ভাই, তুই আমাকে জ্ঞান দিস না, আমি তোর চাইতেও অনেক বেশি বুঝি। এই বয়সে এসব না করলে কখন নিজের লাইফে এনজয় করব বল? তাছাড়া তুই এসব বুঝবি না। দেখ, আমি ইচ্ছে করলে বাহিরেও এসব করতে পারতাম, কিন্তু ঘরে আপনজন রেখে বাহিরের মানুষের সাথে কেন মজা করব? আর তাছাড়া তুই। আমি বললাম, আমি তোকে আমার চোখের সামনেও দেখতে চাই না, এখান থেকে তুই চলে যা বলছি। রূপা আমার গালে থাপ্পড় দিয়ে বলল, তোর সাথে আজকে থেকে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে, তুই আজকে থেকে আমাদের পরিবারের কেউ না। আমি বললাম, এই জীবনের কি মূল্য একদিন বুঝবি রূপা, আর সেই দিন শুধু চুপচাপ কান্না করবি, এছাড়া তখন কিছুই করার থাকবে না। আমাকে ত্যায্যপুত্র করে দিল বাবা, এতে আমার কোনো আফসোস নেই, কিন্তু তুই একদিন বুঝবি। রূপা বলল, আমাকে তোর জ্ঞান দিতে হবে না, এখন তুই নিজের চিন্তা কর যে তোর কি হবে। আপু, তুমি একটু বাহিরে যাও। হঠাৎ করে রূপা মিষ্টিকে দেখে ঘাবড়ে গিয়ে বলল, তুই কখন এলি? মিষ্টি ভেতরে ঢুকতে ঢুকতে বলল, মাত্র ভেতরে এসেছি। আর তুই এখান থেকে যা, না হলে ও আবার তোর সাথে খারাপ কিছু করতে চাইবে। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, মিষ্টি। মিষ্টি আমার মুখের উপর থুতু দিয়ে বলল, তোকে নিজের ভাই বলতেও আমার ঘৃণা হয়। তুই কিভাবে রূপা আপুর সাথে এমনটা করলি? ও না তোর বড় বোন হয়? তুই না সবসময় বলতি রূপা হলো আমার মায়ের মতো, আর আমাকে বলতি তুই হলি আমার আদরের একমাত্র পিচ্চি বোন। আর আজকে তুই কিভাবে এটা করলি? ছি, তোকে ভাই বলতে আমার লজ্জা লাগছে। আমরা মেয়েরা যদি নিজের ভাইয়ের কাছে হেফাজতে না থাকি তাহলে আর কোথায় থাকবো?
তোদের মতো কিছু ভাইয়ের জন্য আজকে অনেক মেয়েরাই সুরক্ষিত না। এই কথা বলে মিষ্টি কান্না করে দিল। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, বিশ্বাস কর আমি কিছু করি নাই। ওই পাভেল কিছু বলতে যাব কিন্তু সেটা আর বলা হলো না। বলার আগেই রূপা জোরে চিৎকার দিয়ে বলল, দেখ মিষ্টি, ও আবার বলে আমার সাথে ও কিছু করে নাই। বিশ্বাস কর পাভেল যদি তখন না আসতো তাহলে মনে হয় ওই দিনে আমার ইজ্জত শেষ করে ফেলতো। হতে পারে সে আমাকে মেরেও ফেলতো, কারণ যে নিজের বোনের সাথে খারাপ আচরণ করতে পারে সে আমাকে খুন করতেও দুইবার ভাববে না। মিষ্টি রূপার হাত ধরে বলল, চল আপু, এখানে আর থেকে কোনো লাভ। ঠিক সেই পেটে তোর বোনকেও ধরেছি, তাহলে একই মায়ের পেটের বোনের সাথে কিভাবে এই কাজ করতে গেলি? আমার কথা হলো, যে মেয়ে হোক না কেন তুই কেন এসব করবি? আমি কান্না করে আম্মুর দিকে তাকিয়ে বললাম, বিশ্বাস করো আম্মু, আমি এসব কিছু করি নাই। তোমার মেয়ে ওই পাভেলের সাথে। আম্মু আমার কথা না শুনেই তার পা থেকে জুতা খুলে আমার গালে মারতে মারতে বলল, তুই আমার ছেলে না, আমাকে আম্মু বলবি না। তোর মুখ থেকে আম্মু ডাক শুনতে আমার ঘৃণা হচ্ছে। মাঝে মাঝে এসব চিন্তা করলে আমার নিজের উপর ঘৃণা হয়। আমি কিভাবে এমন একটা সন্তান জন্ম দিলাম? এমন সন্তান দরকার হলে গর্ভাবস্থায় মারা যেত, তাও আমার কোনো আফসোস হতো না। এসব ভাবতেই আমার নিজের কাছে খারাপ লাগছে। আল্লাহ কেন আমাকে এমন ছেলে দিল? আম্মু আমাকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেল। আমি শুধু মাথা নিচু করে কান্না করছি। এছাড়া আজকে আমার কিছু করার নেই। আমার আম্মুও কিনা আমাকে বিশ্বাস করছে না। মন চাইছে চিৎকার করে কান্না করতে, কিন্তু তাও পারছি না। দুনিয়াটা স্বার্থে ঘেরা, সত্য মিথ্যা না দেখে সবাই ভুল বোঝে। চোখের সামনে যা দেখে তাই বিশ্বাস করে, অথচ কেউ তার ভেতরের কাহিনীটা দেখে না। এখানে থাকলে আমি বেঁচে থাকবো না এটা জানি, ওই পাভেল আমার পেছনে পড়ে থাকবেই। মাথা নিচু করেই বললাম, হয়তো আপনাকে আম্মু ডাকার অধিকার আমি হারিয়ে ফেলেছি, কিন্তু আমাকে আপনি বিশ্বাস করলেন না। একদিন সময় আসবে তখন আপনি খুব আফসোস করবেন। আমার কথা আপনি মিলিয়ে নিয়েন। আজকে হয়তো সবাই আমার বিপরীতে আছে, একদিন আমারও সময় আসবে। ওই দিন আমি সবাইকে দেখিয়ে দেব চোখের সামনে দেখা সবকিছুই সত্য হয় না, তার ভেতরে অনেক কিছুই লুকানো থাকে। আজকে হয়তো আমাকে কেউ বিশ্বাস করছে না, আম্মু কিছু বলছে না, শুধু চুপচাপ কান্না করছে। হঠাৎ কোথায় থেকে রূপা এসে বলল, আম্মু যে কিনা আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, আজকে তুমি তাকে সাপোর্ট করছো নাকি? তোমার মেয়ের জীবনের কোনো দাম নেই নাকি তোমার কাছে? ওর কথা কি তোমার বিশ্বাস হয়? তুমি কি পাগল হয়েছো? এরকম একটা অমানুষের সাথে তুমি কথা বলতেছো। ওর সাথে কথা বলাটাও আমাদের জন্য পাপের সমতুল্য। আম্মু হাত থেকে জুতাটা নিচে ফেলে বলল, সন্তান পেটে রেখেছিলাম, কিন্তু কে জানতো এমন কুলাঙ্গার সন্তান আমার ঘর থেকে জন্ম নিবে। যদি জানতাম তাহলে গলা টিপে হত্যা করে ফেলতাম। এমন সন্তান আমি কখনোই রাখতাম না। আম্মু যখন চলে যাবে তখন আমি আম্মুর পায়ে ধরে বললাম, সকাল থেকে আমি কিছু খাই নাই, খুব ক্ষুধা পেয়েছে আমার, আমাকে কিছু খেতে দিবেন প্লিজ? আমার না অনেক খিদা লেগেছে। আপনি তো জানেন ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারি না, আর কেউ না জানলে এটা তো আপনি জানেন। তখন হঠাৎ করে আমার অতীতের কথা মনে পড়ে গেল। সকালে ঘুম থেকে উঠতে চাইতাম না, আম্মু এসে আমার মাথায় হাত বুলিয়ে বলতো, রনি এখন ঘুম থেকে ওঠ, তোর জন্য তোর পছন্দের পিঠা বানিয়েছি, গরম গরম খেতে হবে, তাড়াতাড়ি ওঠ। খেতে না চাইলেও আম্মু জোর করে আমাকে খাইয়ে দিত। কখনো ক্ষুধার জ্বালা আমাকে বুঝতে দিত না। কখনো কখনো এমনও হয়েছে আমি না খেয়ে রাতে ঘুমিয়ে যেতাম, আম্মু আমাকে ঘুম থেকে তুলে হলেও খাইয়ে দিত। আমার সামনে সব সময় খাবার রেডি থাকতো। আমি কি খাবো না খাবো, কি পছন্দ করি কি অপছন্দ করি, সবকিছুই আমি বলার আগে হাজির হয়ে যেত। কিন্তু আজকে আমি না খেয়ে এভাবে অসহায়ের মতো পড়ে আছি, একটা বারও কি তাদের মনে পড়লো না আমার কথা? আমিও তো একটা মানুষ। এটা মনে আসলো না যে একটা মানুষ তো আছে, মানুষ কুকুরের জন্য হলেও তো একটা হাড্ডি দেয়। আমাকে তো চাইলে এক গ্লাস পানি হলেও দিতে পারতো, কিন্তু সেইটাও দিল না। তারা শুধু তাদেরটাই দেখলো, আমারটা দেখলো না। কথাগুলো ভাবছি আর আমি পা ধরে শুধু কান্না করে বলছি, আমাকে একটু খাবার দেন, ক্ষুধার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। রূপা আম্মুর হাত ধরে বলল, দেখো কেমন কুকুরের মতো তোমার পায়ে পড়ে খাবার চাইছে। আসলেই ও তো কুকুরের থেকেও অধম, কিন্তু ওকে খাবার দেওয়া যাবে না, মরে গেলে যাবে। আম্মু আমাকে সাথে সাথে লাথি মেরে দূরে ফেলে দিয়ে বলল, তুই আমার পা ধরবি না, আর তোকে কেউ খাবার দিবে না। আজকে থেকে তুই না খেয়েই মরবি এখানে পড়ে, তাতে আমার কিছু যায় আসে না। এমন কুলাঙ্গার ছেলেকে আমি খাবার দিব এটা কখনো হতে পারে না। আমি আম্মুর লাথি খেয়ে দূরে পড়ে গেলাম। শেষ মুহূর্তে আমার আম্মুও আমার সাথে এমনটা করলো। আসলে দুনিয়াটা বড়ই অদ্ভুত। এই জীবনে সবচাইতে ভালোবাসার মানুষটাই তো মা, সেও আমাকে এভাবে ভুল বুঝলো। আমার জন্য কি একটুও মায়া হয় না তার? আম্মু রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল, রূপা ওকে বল এই বাসা থেকে চলে যেতে, এখানে ওর কোনো জায়গা নেই। ওকে তো আমরা ত্যায্যপুত্র করে দিয়েছি, ওর সাথে আমাদের পরিবারের কোনো সম্পর্ক নেই। আর এরকম একটা অমানুষ আমাদের বাসায় থাকতে পারে না।
না জানি কোন দিন আমার অন্য মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়ে। অমানুষদের উপর তো আর কোনো বিশ্বাস নেই, তারা সময় পেলে যে কারো ক্ষতি করতে পারে। তাই আমি চাই না আমার মেয়েদের ইজ্জতের উপর এই কুলাঙ্গারটা ঝাঁপিয়ে পড়ুক। রূপা উত্তর দিল, আম্মু, ওকে এই বাসার চাকর হিসেবে রাখা হয়েছে, আর আজকে থেকে ও এই বাসার সমস্ত কাজকর্ম করবে। ওকে উচিত শিক্ষা দিতে হবে না? রূপা মনে মনে ভাবছে, তোকে তিলে তিলে আমি শেষ করব। তুই কি ভেবেছিলি তোকে এমনি এমনি ছেড়ে দিব? তোকে তো কখনোই ছাড়বো না তোর উচিত শিক্ষা হওয়া পর্যন্ত। আমার অনেক খুশি লাগতেছে তোকে এভাবে কষ্ট দিতে পেরে। বারবার বলেছিলাম আমাদের সাথে লাগিস না, কিন্তু তাও তুই আমাদের সাথে লাগতে গিয়েছিস। এখন দেখ কেমন লাগে। এই কথা বলে রূপা রুমের দরজা বন্ধ করে চলে গেল। আমি রুমের এক কোনায় চুপচাপ নিচে শুয়ে আছি। উঠে যে দাঁড়াবো সেই শক্তিটুকুও আমার শরীরে নেই। তবে একটা জিনিস আমি খুব ভালো করেই বুঝতে পারছি, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই বাসা ছেড়ে পালাতে হবে, না হলে ওরা আমার পিছু ছাড়বে না। যে করেই হোক না কেন এখান থেকে আমাকে যেতেই হবে, তা না হলে আমি না খেয়ে এখানেই মরে যাব। আর আমি মরে গেলে আমার উপর যে অপবাদ দেওয়া হয়েছে এর সত্যিটা কিভাবে প্রকাশ হবে? আমি আল্লাহর কাছে এই সত্যটা প্রকাশ হওয়া পর্যন্ত হায়াত চাই। আমি যেন এর শেষ দেখে মরতে পারি। যারা আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছে তাদের আমি নিজ হাতে শাস্তি দিতে পারি। আল্লাহর কাছে শুধু এটাই চাওয়া। আমি জানি আমি কোনো ভুল করিনি। আর সত্যকে যারা মিথ্যা বানিয়েছে আল্লাহ তাদের হয়তো আজকে ছেড়ে দিয়েছে, কিন্তু একদিন ওদের ঠিকই ধরবে। ওই দিন আর বাঁচার রাস্তা থাকবে না। আর আমি সেই দিনের অপেক্ষায় আছি। যে করেই হোক এখন আমাকে এখান থেকে বের হতে হবে। এই কুত্তার বাচ্চা, উঠে কিছু খেয়ে নে, না হলে তো তুই আবার মারা যাবি। তুই যদি মরে যাস তাহলে তোকে কিভাবে শাস্তি দিব? তাহলে তো মজা এখানেই শেষ হয়ে যাবে। তোর এভাবে কষ্ট দেখে খুব ভালো লাগতেছে আমার। তোকে কুকুরের মতো খাওয়াবো আর গাধার মতো সব কাজ করাবো। সামনে তাকিয়ে দেখি পাভেল দাঁড়িয়ে আছে। তবে নিচে কিছু খাবার দেখে আমি খাবারের প্লেটটা হাতে নিয়ে খেতে লাগলাম। এতটাই ক্ষুধা লেগেছে যে এখন আমি সামনে যা পাই তাই খেতে পারবো, সেটা যেমনই হোক না কেন। ক্ষুধার জ্বালা বড় জ্বালা। ক্ষুধায় পড়লে মানুষ ডাস্টবিনের খাবারও খেতে পারে। এখন বুঝতে পারছি যারা অসহায় তাদের কেমন লাগে, যারা একবেলা খাবার পেলে আরেক বেলা পায় না তাদের কেমন লাগে। আমার সামনে এখন কি রকম খাবার দিয়েছে আমি সেটাও জানি না। খাবার থেকে গন্ধ আসছে, কিন্তু সেটাও আমার কাছে গন্ধ মনে হচ্ছে না। এতটাই ক্ষুধা লেগেছে আমার। এখন সামনে যেটা পেয়েছি সেটা খাওয়া শুরু করে দিয়েছি। তবে ভাতের মাঝে কোনো তরকারি নাই। লাল টুকটুকে কতগুলো মরিচের গুঁড়া দেওয়া আছে। মানুষ কিভাবে পারে এতটা নিচে নামতে? সারাদিনে এইমাত্র খাবার দিল, তাও আবার এমন। এক লোকমা ভাত মুখের ভেতরে যেতেই মনে হলো যেন আমার মুখসহ কলিজাটা পুড়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে না পেরে পানি পানি বলে চিৎকার করতে লাগলাম। পাভেল আমার সামনে একটা গ্লাস এগিয়ে দিল, আর সেই গ্লাসের পানি মুখে দিতেই বুঝলাম এখানেও মরিচের গুঁড়া মিশিয়ে দেওয়া হয়েছে। যখন আমি চিৎকার দিব তখন পাভেল আমার মুখ চেপে গ্লাসটা নিয়ে সমস্ত পানিটুকু আমার মুখের উপর ফেলে দিল, যার কারণে আমার চোখ মুখ সবকিছু যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না। পাভেল পাশ থেকে একটা কাপড় নিয়ে আমার মুখ বেঁধে দিয়ে বলল, একদম চিৎকার করবি না। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর ছোট বোনকেও ছাড়বো না। আর যদি চুপচাপ থাকিস এবং কাউকে কিছু না বলিস আমি তোর ছোট বোনকে কিছু করব না। এখন তোর ইচ্ছা, তুই চিৎকার করবি নাকি চুপচাপ থাকবি। আমি চোখ বন্ধ করে শুধু কান্না করছি আর মরিচের ঝাল সহ্য করছি। আমার মা বাবা আমার উপরে কখনো একটা ফুলের টোকা পর্যন্ত দেয় নাই, আর আজকে সবাই আমার সাথে এতটা বাজে ব্যবহার করছে। মুখের বাঁধন খুলে সামনে থাকা খাবার হাতে নিয়ে খেতে লাগলাম। আজকে আমাকে বেঁচে থাকার লড়াই করতে হচ্ছে। আমি যদি মারা যাই তাহলে এদের উচিত শিক্ষা দিতে পারবো না, এজন্য আমাকে বেঁচে থাকতে হবে। যতই খাবার খাচ্ছি ততই যেন চোখ থেকে আপনা আপনি পানি পড়ছে। চোখগুলো একদম লাল হয়ে গেছে। পাভেল চোখ বড় করে আমার দিকে তাকিয়ে আছে আর টিটকারি করে বলছে, যে ছেলে কিনা মাছ মাংস ছাড়া ভাতই খেত না, আজকে তাকে কাঁচামরিচের গুঁড়া মিশিয়ে ভাত খেতে হচ্ছে। বিষয়টা খুব হাস্যকর, তাই না? আমি হাসবো না কান্না করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ আমার ছোট বোন মিষ্টি রুমের ভেতরে ঢুকতে ঢুকতে বলল, পাভেল ভাইয়া এখানে কি করো? সাথে সাথে মিষ্টি আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আমার অবস্থা এতটাই খারাপ যে কেউ আমাকে দেখলে এখন পাগল বলবে। পাভেল হাসতে হাসতে বলল, যতই হোক এক মায়ের পেটের বোন, দরদ তো লাগবেই। আমি কান্না করতে করতেই বললাম, কেন তুই আমার পরিবারের সাথে এসব করছিস? তোরা দুই ভাই কি চাস আমাদের কাছে? পাভেল আমার পাশে বসে বলল, কি আর চাইবো? আমার বাবার এতটাও সম্পত্তি নাই যতটা তোর নামে আছে। এখন তো তোর বাবার কোনো ছেলে নাই, এজন্য সবকিছু আমরা দুই ভাই পাবো। তোকে তো ত্যায্যপুত্র করেই দিয়েছে। এর ফাঁকে শুধু তোর বোনের সাথে একটু এনজয় করে নিলাম। তবে এখানে আমাদের কোনো দোষ ছিল না। তোকে আমরা দুই ভাই মারবো এটা আমরা আগে থেকেই চিন্তা ভাবনা করে রেখেছি।
কিন্তু কে জানে তোর বোন আমাদের দুই ভাইকে কাছে টানবে। আর সেই সুযোগেরই সদ্ব্যবহার করে দিলাম। এখন এক ঢিলে দুই পাখি শিকার করেছি। বিষয়টা খুব ভালো, তাই না? আমি কোনো মতে এক কোনায় গিয়ে হেলান দিয়ে পাভেলের দিকে তাকিয়ে বললাম, তুই এক কাজ কর, আমাকে মেরে ফেল, তাহলে তুই বেঁচে যাবি। না হলে আমি যদি বেঁচে যাই তোকে সহজে ছাড়বো না, তোর কলিজা বের করে তোকে দেখাবো নিজ হাতে। পাভেল হাসতে হাসতে বলল, তুই আবার আমার কি করবি? আর তাছাড়া তুই তো এই বাসা থেকে বের হতেই পারবি না। সেই সুযোগ তোকে দিলে তো তুই এখানে থেকে আমাদের দেওয়া যন্ত্রণায় একসময় আত্মহত্যা করবি। তোকে মেরে ফেলতাম, কিন্তু তোকে দেখে আমার এখন মায়া হচ্ছে। কি আর করব, চাচাতো ভাই তুই আমার। এখন আমি গেলাম, রাতের জন্য কিছু কেনাকাটা করতে হবে। আজকে রাতে তো তোর বোনের সাথে আমি, কি মজাটাই না হবে। পাভেল এই কথাগুলো বলে চলে গেল। আমি চুপচাপ বসে আছি। আমি এখন বুঝতে পারছি ওরা দুই ভাই যে কতটা জঘন্য হতে পারে। কখন যে আমার চোখটা লেগে গেল বুঝতে পারি নাই। ঘুম ভাঙলো কাজের মেয়ের ডাকে। আমার ঘুম ভাঙতে দেখে কাজের মেয়ে বলল, ভাইজান বড় সাহেব আপনাকে ডাকছে। আমি বললাম, তুমি যাও, আমি আসছি। কাজের মেয়েটা শুধু প্রশ্ন করলো, ভাইজান আপনার এই অবস্থা কিভাবে হয়েছে? আমি বললাম, আমাকে ভাইজান বলবে না, না হলে তোমার চাকরি থাকবে না। আর আমার কপালের জন্য আমার এই অবস্থা হয়েছে। কাজের মেয়েটা আর কোনো প্রশ্ন না করে চলে গেল। আমি দাঁড়িয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। আমার এখন সবার কথা মানতে হবে, না হলে ওরা আমার উপর আরো বেশি অত্যাচার করবে। কাজের মেয়ের কথা মতো বাহিরে গেলাম। গিয়ে দেখি বাবা একটা চেয়ারে বসে নিউজ পেপার পড়ছে। বাবা আমাকে দেখে জোরে কাজের মেয়েটাকে বলল, ওকে বল টেবিল পরিষ্কার করতে, আর আজকে থেকে ও সব কাজ করবে। তুমি শুধু বুঝিয়ে দিবে কিভাবে কি করতে হবে, তোমার কোনো কাজ করা লাগবে না। শুধু ওকে বলবে কিভাবে কোন কাজ করতে হবে, বুঝেছো? কাজের মেয়েটা বাবার কথা শুনে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কিন্তু স্যার ভাইজান তো। বাবা জোরে ধমক দিয়ে বলল, তোমাকে যেটা বললাম সেটা করবে, এত বেশি বুঝো কেন? আমার জন্য কাজের মেয়েটার চাকরি চলে যাক, আমি এটা চাই না। এজন্য বাবার কথা মতো টেবিল পরিষ্কার করতে লাগলাম। জীবনে কখনো এক জায়গা থেকে অন্য জায়গায় একটা খাবারের প্লেট সরিয়ে দেখি নাই, আর আজকে আমাকে এসব করতে হচ্ছে। আমি টেবিল পরিষ্কার করছি আর দূর থেকে সবাই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। টেবিল পরিষ্কার করার পর কিচেনে চলে গেলাম। কাজের মেয়েটা ভয়ে আমাকে বলল, আপনি দাঁড়িয়ে থাকেন, আমি সবকিছু করছি। আমি জানি না উনি আপনার উপর কেন এভাবে রেগে আছে, আপনি তো জীবনে এসব কাজ করেন নাই। কাজের মেয়ের কথা আমি আটকে বললাম, আমার কপালে ছিল এসব, এখন বলো আমাকে কি করতে হবে। আর একটা কথা শুনো, এই পরিবারের সবাই আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে। এই বাসায় আমার কোনো দাম নেই, আমাকে এখানে গোলামের মতো রাখা হয়েছে। আমার থেকে তোমার এখানে বেশি দাম আছে। কাজের মেয়ে বলল, কিন্তু এসব কেন ভাইজান? আমি বললাম, তুমি বাহিরের মেয়ে, এত কিছু জেনে তোমার লাভ নেই। আমি আমার মতো রান্না করতে লাগলাম। কখনো রান্না করি নাই। হঠাৎ করে গরম পাতিল ধরতে গিয়ে হাত অনেকটাই পুড়ে গেল। কাজের মেয়েটা বলল, এতটা হাত পুড়ে ফেলেছেন? আমি আগেই বলেছিলাম আপনি এসব পারবেন না, আপনি রুমে যান, আমি সব কিছু সামলে নিব। আমি বললাম, কিন্তু? মেয়েটা বলল, আরে যান, আপনি এসব পারবেন না, আমি সব কিছু দেখে নিব। তবে ধীরে ধীরে রুমে যাবেন, কেউ যেন জানতে না পারে আপনি রুমের ভেতরে আছেন। সবাই মনে করবে আপনি আমার সাথে কিচেনে আছেন। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, ধন্যবাদ তোমাকে। আমি চুপচাপ রুমে চলে গেলাম। আমি রুমে চলে যাওয়ার কিছুক্ষণ পর আমার ছোট বোন মিষ্টি হাতে করে একটা মলম নিয়ে আমার রুমের ভেতরে ঢুকলো। কোনো কথা না বলে আমার হাত ধরে হঠাৎ মলম লাগাতে লাগলো। হঠাৎ করে আমার মনে হলো, আমার রুমে তো আমি ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম। আমি আমার রুমের ভেতরে ক্যামেরা এজন্যই লাগিয়েছি, অনেক সময় আমাদের বাসার সবাই যখন কোনো জায়গায় বেড়াতে যায়, তখন আমি আমার সমস্ত বন্ধু বান্ধব এনে আমরা রাতে সবাই মিলে রুমে পার্টি করি। আর ড্রিঙ্কস করতে করতে কখন যে আমরা মাতাল হয়ে যাই নিজেরাও বলতে পারি না। এজন্য রুমে ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম, যেন দেখতে পারি রাতে আমরা কি কি করেছিলাম। আর সবাই এসব দেখে মজা নিতাম। উপরের ক্যামেরাটা দেখেই অজান্তেই একটা হাসি এসে গেল মুখে। মিষ্টি আমার হাতে মলম লাগিয়ে যেই উঠে চলে যাবে, তখন আমি বললাম, আজকে রাতে আমি তোদের ছেড়ে অনেক দূরে চলে যাব, জানি না আর কখনো আসবো কিনা। আমাকে তো সবাই পরিবার থেকে আলাদা করে দিয়েছে, এখন আমি তোদের কিছু না। শেষ একটা অনুরোধ আমার, বড় ভাই হয়ে বলছি, তুই আমাকে বিশ্বাস কর। মাত্র 10 মিনিট সময় এখানে দাঁড়া, আমি তোকে সবকিছু সত্যি বলছি। মিষ্টি আমার দিকে কান্না দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই আর কি বলবি? তুই কিভাবে? আমি ওকে আর কোনো কথা না বলতে দিয়ে হাত দিয়ে ক্যামেরার দিকে ইশারা করে বললাম, বিশ্বাস কর আমি কিছু করি নাই, যা করেছে আমার বড় বোন আর আমার আপন চাচাতো 2 ভাই। আমার ক্যামেরায় হয়তো এসব রেকর্ড করা আছে, তুই আমাকে একটু সাহায্য কর, তাহলে দেখতে পারবি। মিষ্টি আমার দিকে তাকিয়ে কিছু বলল না।
আমার কথা মতো ও কম্পিউটার ওপেন করে ভিডিওটা খুঁজতে লাগলো, আর অবশেষে মিষ্টি সেই ভিডিওটা পেয়ে গেল। ভিডিও দেখে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে, রাগে আমার চোখ মুখ লাল হয়ে গেছে। মিষ্টিকে সরিয়ে কম্পিউটার নিয়ে ভিডিওটা আমার ফোনে রেখে ওইটা ডিলিট করে দিলাম। মিষ্টির দিকে তাকিয়ে বললাম, এখন তো তুই আমাকে। মিষ্টি আমাকে আর কিছু বলতে না দিয়ে দরজা বন্ধ করে এসে আমার পায়ে পড়ে কান্না করতে করতে বলল, ভাই তুই আমাকে মাফ করে দে, আমি তোকে বিশ্বাস করি নাই, তোকে সবাই মিলে কত অপমান করেছে, তুই আমাকে প্লিজ মাফ করে দে। মিষ্টিকে নিচ থেকে তুলে বললাম, তুই আমার আদরের একমাত্র বোন, তোর মাফ চাইতে হবে না। আর আমাকে যে পরিস্থিতিতে ওরা ফেলেছে সেখানে সবাই ওদের কথা বিশ্বাস করবে। মিষ্টি বলল, তুই এখন এই ভিডিওটা আমাকে দে, আমি এটা দেখিয়ে প্রমাণ করে দিব আমার ভাই কিছু করে নাই। আর রূপা আপু কিভাবে এটা করলো, ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ফোনটা হাতে নিয়ে মিষ্টির সামনে ভিডিওটা ডিলিট করে দিয়ে বললাম, যেখানে বাবা মা আমাকে বিশ্বাস করে নাই সেখানে এই ভিডিও দেখিয়ে লাভ কি? মিষ্টি বলল, এটা কি করলি ভাই, এই ভিডিওটা দিয়েই তো। আমি বললাম, এটা দেখালে কি হবে, ওরা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে, আর তুইও আমাকে ভাই বলিস না। মিষ্টি বলল, ভাই এভাবে বলিস না, তুই আমার একমাত্র ভাই, তুই ছাড়া আমার কে আছে বল। আমি মিষ্টির কপালে চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, রূপা কিভাবে আমার উপর এমন অপবাদ দিতে পারলো বল, ও তো আমার বড় বোন তাই না? মিষ্টি বলল, রূপা আপু যে এতটা নষ্ট হয়ে যাবে এটা আমরা আগে জানতাম না। আমি বললাম, মিষ্টি আমি আজকে রাতে চলে যাব, তবে তুই কাউকে এসব বলবি না, আমাকে প্রমিস কর। মিষ্টি বলল, না ভাই তুই কোথাও যাবি না, তুই একটু দাঁড়া আমি আসছি। এই বলে মিষ্টি দৌড়ে কোথায় যেন চলে গেল। আবার কিছুক্ষণ পর একটা প্লেটে কি যেন নিয়ে আসলো। মিষ্টি আমার সামনে খাবার রেখে বলল, আগে তোকে মরিচ দিয়ে খেতে দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল, কিছু করতে পারি নাই তখন, নে এখন আমি তোকে নিজ হাতে খাওয়াবো। আমি বললাম, মিষ্টি এখন চলে যা, কেউ দেখলে সমস্যা হবে। মিষ্টি বলল, কি সমস্যা হবে, আমি তো আমার নিজের ভাইয়ের কাছে আছি, এতে কি হবে, আর যদি কিছু হয় আমি দেখে নিব, তোর বোন এখন বড় হয়েছে, সে এখন বুঝতে শিখেছে। আমি মিষ্টির হাতে খাবার খেতে লাগলাম। মিষ্টি বলল, ভাইয়া তুই কি সত্যি চলে যাবি? আমি বললাম, আমি এখানে থাকলে ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচতে হবে, তুই আমাকে বল এসব কথা কাউকে বলবি না। মিষ্টি বলল, কিন্তু ভাইয়া। আমি বললাম, আমি যেটা বললাম সেটা বল। মিষ্টি বলল, হ্যাঁ বলবো না ভাইয়া, কিন্তু সবাই যে তোকে ভুল ভাবছে। আমি বললাম, সমস্যা নেই, ওদেরকে ভাবতে দে, আর যত দ্রুত সম্ভব তুই দেশের বাহিরে চলে যা, না হলে ওরা তোর সাথেও খারাপ কিছু করবে। মিষ্টি রেগে বলল, আমি ওদের দেখে নিব। আমি বললাম, দেখ বোন, মাথা গরম করিস না, ওরা ছেলে মানুষ, তুই ওদের সাথে কিছু করতে পারবি না, আমি যেটা বললাম সেটা কর, ওখানে গিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা কর। মিষ্টি বলল, আর তুই? আমি বললাম, আমি কোনো একদিন এখানে ফিরে আসব। মিষ্টি আমার মাথায় হাত রেখে বলল, আমাকে ছুঁয়ে কসম কেটে বল। আমি বললাম, হ্যাঁ বোন আমি ফিরে আসব, তুই কোনো চিন্তা করিস না। ফোনটা বের করে সাজিদকে কল দিলাম। সাজিদ কল ধরে বলল, আমি তোর বাসায় আসতেছি। আমি বললাম, তোর আশা লাগবে না, আমি আজকে রাতে বাসা থেকে পালিয়ে চলে আসব, তুই একটা কাজ কর। সাজিদ বলল, হ্যাঁ বল। আমি বললাম, আমার বড় বোন রূপাকে কিডন্যাপ করবি, আর ওকে এমনভাবে মারবি যেন এক সপ্তাহ বিছানা থেকে উঠতে না পারে, একটা হাত ভেঙে দিবি। সাজিদ বলল, কিন্তু রনি এসব কেন, ওকে অন্যভাবেও তো শাস্তি দেওয়া যায়। আমি বললাম, দেখ আমি তোকে পরে সবকিছু বুঝিয়ে বলবো, আমি যেটা বললাম তুই সেটা করতে পারবি না? সাজিদ বলল, রনি আমি পারবো, তুই কোনো চিন্তা করিস না, আর ওরা তোর সাথে তো কিছু করে নাই। আমি বললাম, অনেক কিছু করেছে, এজন্যই তো আমি পালিয়ে আসব। যারা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে তারা আমার সাথে কি কি করতে পারে একবার ভাব তুই। সাজিদ বলল, ওদের তো আমি দেখে নিব। আমি বললাম, তোর কিছুই করতে হবে না, আমি সবকিছু দেখে নিব, তোকে যেটা বললাম পারবি তো? সাজিদ বলল, আমন। মিষ্টি বলল, হ্যাঁ ভাইয়া বলো। আমি বললাম, রূপা যদি কয়েকদিন হাসপাতালে অসুস্থ অবস্থায় থাকে, আর তুই এই সুযোগে ওর বিয়ের বিষয়ে বাবা মাকে বলবি, না হলে অন্যভাবে কোনো একটা ব্যবস্থা করবি, ওকে আমাদের এখন তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। মিষ্টি বলল, ভাইয়া এখন ওকে বিয়ে দেওয়া ঠিক হবে না, পরেও বিয়ের পরেও এসব করে বেড়াবে, আর একটা সংসার খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। আমি বললাম, তাহলে আমরা আর কি করব? মিষ্টি বলল, যেভাবে চলছে চলতে দে, একদিন সময় হলে ও নিজেই বুঝবে। আমি বললাম, কিন্তু ও তো আমাদের বড় বোন, আমি তো ওকে এই অবস্থায় দেখতে পারবো না। মিষ্টি আমার কথা শুনে হাসতে হাসতে বলল, কাকে তুই বড় বোন বলিস, যে কিনা তোর উপর মিথ্যা অপবাদ দিতে একটুও ভাবে নাই, ও কিভাবে এটা করতে পারলো বল? ও তো আমাদের একই মায়ের পেটের বোন, কেন এমন করলো বল? হঠাৎ শুনি দরজায় কে জানি কড়া নাড়ছে। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, এখন কি হবে? মিষ্টি আমাকে ধমক দিয়ে বলল, তুই চুপ থাকতো, এত চিন্তা করিস না, আর তুই আমার বড় ভাই, কে কি বলল সেটা আমি দেখে কি করব?
মিষ্টি দরজা খুলে দেখে আম্মু দাঁড়িয়ে আছে। আম্মু তাড়াতাড়ি মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, মা ও তোর সাথে কিছু করে নাই তো? ওর মতো পশু না জানি আর কি কি করতে পারে। এই কথা বলে আম্মু মিষ্টিকে ছেড়ে আমার কাছে এসে আমার গালে জোরে চড় দিয়ে বলল, তোর সাহস কি করে হয় এখন আবার আমার ছোট মেয়ের উপর নজর দিস? মিষ্টি আম্মুকে আটকে বলল, ছি আম্মু, তোমার লজ্জা করে না এসব বলতে? ও আমার ভাই হয়। আম্মু মিষ্টির দিকে তাকিয়ে বলল, ও তোর বোনের সাথে? মিষ্টি আম্মুকে থামিয়ে দিয়ে বলল, বাহ আম্মু বাহ, আমার ভাইকে তুমি এই চিনলে, যে কিনা রূপা আপুকে মায়ের মতো দেখে, আর আজকে তার বিরুদ্ধে এসব বলে ওকে শাস্তি দিচ্ছ। আমি মিষ্টিকে বললাম, থাক মিষ্টি, বাদ দে এসব, তুই এখান থেকে যা। মিষ্টি জোরে চিৎকার দিয়ে বলল, আমি এখানে সবকিছু ভিডিও করেছি, তোমরা বাহিরে গিয়ে লাইভ দেখো। একজন ভাই তার বোনকে কেমন ভালোবাসে তোমরা তাই দেখো। আমার আজকে বলতেও লজ্জা হয়, আমি আমার ভাইয়ের সাথে থাকলে সবাই আমাকে সন্দেহ করে। একজন বোন তার ভাইয়ের কাছে এতটাই নিরাপদ যেটা বলার বাহিরে। আর রূপা আপুর কথায় তোমরা আমার ভাইকে ত্যায্যপুত্র করলে না? ঠিক আছে, একদিন ঠিকই বুঝবে তোমরা। এখন তুমি এখান থেকে যাও, আমার ভাইয়ের সাথে আমার কিছু কথা আছে। আম্মু এবার আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু? মিষ্টি রেগে গিয়ে বলল, সবকিছু ভিডিও করেছি, বাহিরে গেলেই দেখতে পারবে। তোমরা তো আর আমার ভাইকে বিশ্বাস করো না। আমাদের দুই ভাই বোনকে দয়া করে বিরক্ত করবে না। আর তোমার বড় মেয়েকে একদিন জিজ্ঞেস করিও তার ভাই কি সত্যি তার সাথে খারাপ কাজ করেছে। মিষ্টি আম্মুকে রুমের বাহিরে দিয়ে দরজা বন্ধ করে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই আইপিএল এ তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। ওই রূপার জন্য আজকে এই অবস্থা তোর, ওকে আমি ছাড়বো না। মিষ্টির মুখ ধরে বললাম, এই দিকে তাকা। মিষ্টি বলল, হুম বল। মিষ্টির চোখের পানি মুছে বললাম, ছোট থাকতে তোকে কত কোলে নিয়েছি, তুই আমার কোলে কতবার হিসি করে দিয়েছিস জানিস? মিষ্টি আমার মুখ ধরে বলল, ভাইয়া এসব এখন বলা লাগে? আমি তো এখন বড় হয়েছি, তাই না? আমি বললাম, কে বলেছে তুই বড় হয়েছিস? তুই এখনো আমার কাছে সেই ছোট একটা বাচ্চা, আমার লক্ষ্মী বোন। এবার মিষ্টি আবেগের বশে কান্না করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেন রূপা আপু তোর সাথে এমনটা করলো? ও কি আর এমন ভাই অন্য কোথাও পাবে? কেন এমন করলো? আমি মিষ্টির চোখের পানি মুছে বললাম, অনেক হয়েছে, এখন আর কান্না করিস না। মিষ্টির হাতে আমার ফোনটা দিয়ে বললাম, আজকে থেকে এটা তোর, আমি তোকে এটা গিফট করে দিলাম। আর আমার অ্যাকাউন্টে 1 লাখের মতো টাকা আছে, এটা আমার জমানো টাকা, সবটা তোকে দিয়ে দিলাম। পাসওয়ার্ড তোর নাম দিয়ে, টাকা তুলে তোর দরকার মতো খরচ করে নিস। আর আজকে রাতে আমি এখান থেকে চলে যাব। মিষ্টি বলল, না ভাইয়া, আমার এসব কোনো কিছুর দরকার নেই, তুই এখানেই থাকবি, আমি দেখব তোকে কে কি করে। আমি বললাম, আমি তোকে কোনো ঝামেলায় ফেলতে চাই না, আর আমাকে ছুঁয়ে কসম করে বল তুই কখনো এসব। আমি কিছু বলার আগে মিষ্টি আমার মাথায় হাত দিয়ে বলল, তোর কসম করে বলছি, আমাকে বিশ্বাস কর, তুই দরকার হলে নিজের জীবন নিজে শেষ করে দিব, তাও এসব কাউকে বলবো না। আমি বললাম, লক্ষ্মী বোন আমার, এখন তুই যা, আমি কিছুক্ষণ পরে চলে যাব। মিষ্টি বলল, ভাইয়া তোকে ছাড়া আমি কিভাবে থাকবো বল? আমি বললাম, অবশ্যই পারবি থাকতে। মিষ্টি বলল, তোর সাথে কিভাবে যোগাযোগ করব? আমি বললাম, কিছু করার দরকার নেই, আমি একদিন তোর জন্য এখানে আসব। মিষ্টি বলল, আসবি তো জানি, তবে সুন্দর দেখে একটা ভাবি নিয়ে আসবি। আমি মুচকি হেসে বললাম, সে সময় হলে আনবো। মিষ্টি ফোনটা নিয়ে বলল, এটা আমি রেখে দিলাম, আমার টাকার দরকার নেই, ওইটা তুই খরচ করবি কেমন? আমি বললাম, সাজিদকে তো বলেছিলাম, ও কি করছে কে জানে, আবার দরজায় কে জানি টোকা দিল। মিষ্টি একটু জোরে বলল, দরজা খোলাই আছে, জোরে ধাক্কা দাও খুলে যাবে। আর সাথে সাথে দরজা খুলে পাভেল রুমের ভেতরে ঢুকলো। আমার দিকে তাকিয়ে পাভেল হাসি দিয়ে বলল, মিষ্টি তুমি এখন এখান থেকে যাও, তোমার ভাইয়ের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আমি মিষ্টিকে ইশারা করে বললাম, তুই এখন এখান থেকে চলে যা, আর আমার কিছু হবে না, তুই কোনো চিন্তা করিস না। মিষ্টি আমার দিকে তাকিয়ে কোনো কথা না বলে চুপচাপ চলে গেল। মিষ্টি চলে যাওয়ার পর পাভেল বলল, এখন চুপচাপ আমার পেছনে পেছনে আয়, কোনো কথা বলবি না, না হলে কি করব জানিস তো। পাভেলের কথা মতো আমি ওর পেছনে যেতে লাগলাম। ও আমাকে ওর রুমের ভেতরে নিয়ে গেল। পাভেলের রুমের ভেতরে ঢুকে আমি তো আবার নতুন করে বড় একটা শখ খেলাম, কারণ পাভেলের বিছানার ওপর ওর ভাইকে বেঁধে রেখেছে, আর এক কোনায় আমার বড় বোন রূপা অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি মাথা নিচু করে দিলাম।
শালা রনিকে একটা কাজ দিলাম, এটাও ঠিকমতো করতে পারে নাই। পাভেল এবার হেসে বলল, আমার পরিবার আর আমার চাচার পরিবারের সমস্ত সম্পত্তি আমি একাই পাবো। আর যেখানে আমি তোকে সম্পত্তির ভাগ দিলাম না, সেখানে আমি আমার নিজের ভাইকে কিভাবে এর ভাগ দিব? কি বলিস রূপা? রূপা পাভেলের কাছে এসে পাভেলকে জড়িয়ে ধরে বলল, জান, শুধু এখানে থাকবে তোমার অর্ধেক আর আমার অর্ধেক। পাভেল রূপার কথা শুনে সাথে সাথে হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ, আর সমস্ত কিছু আমাদের দুইজনের থাকবে। আমি এবার পাভেলের দিকে তাকিয়ে বললাম, পাভেল, তুই না তোর ভাইকে খুব ভালোবাসিস, আর এখন তুই কিভাবে তোর ভাইকে মারবি? আমার কথা শুনে রূপা আপু আমার সামনে এসে উপরের কাপড়টুকু খুলে বলল, দেখ তো আমি কি সত্যি দেখতে এতটাই খারাপ? পাভেল তো বলে আমি খুব হট, আমাদের ক্লাসের প্রতিটা ছেলে যেখানে আমার জন্য পাগল, সেখানে তুই? পাভেল তুই বলতো। পাভেল রূপার কথার উত্তর দিয়ে বলল, আরে যে যেটা চায় না তাকে সেটা দিয়ে লাভ নেই, থাক তুই কাপড় পরে নে, একটু পরে সবকিছু খুলিস, এখন আগে এদের হিসাব করি। রূপা আপু কাপড় পরতে পরতে বলল, মৃত্যুর আগে তোর কি কোনো শেষ ইচ্ছা আছে বল? আমি শুধু বললাম, আমাকে তোরা চাইলেও মারতে পারবি না। রূপা আপু হাসি দিয়ে বলল, ও মা, তাই নাকি? এবার আমি বলা শুরু করলাম, আমার রুমে ক্যামেরা লাগানো ছিল, এটা তো তোরা কেউ জানিস না। আমাকে মারলে অথবা আমার ছোট বোনের সাথে কিছু করলে এই ভিডিও আমি ভাইরাল করে দিব। আমার কথা শুনে তো রূপা আপুর মুখের হাসি উড়ে চলে গেল। পাভেল তো রেগে আমার সামনে এসে আমাকে জোরে লাথি মেরে বলল, একদম মিথ্যা বলবি না, তোর রুমে কোনো ক্যামেরা লাগানো ছিল না। আমি লাথি খেয়ে এক কোনায় পড়ে মুচকি হাসি দিয়ে বললাম, এক কাজ কর, আমাকে তুই মেরে ফেল, না হলে তুই অনেক বড় বিপদে পড়বি। পাভেল আমার কাছে এসে চাইনিজ কুড়াল দিয়ে আমার পিঠের মাঝে জোরে একটা টান মারলো, সাথে সাথে আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম। পাভেল আবার আমার মুখ চেপে ধরে বলল, সত্যি করে বল তোর কাছে ভিডিও আছে কিনা? আমি ব্যথার যন্ত্রণায় ছটফট করতে লাগলাম, শুধু বললাম, তুই হয়তো জানিস না, ভিডিও আমার কাছে অনেকগুলো কপি করা আছে। পাভেল বলল, তোকে তো আমি। রূপা পাভেলকে আটকে ধরে বলল, মাথা ঠান্ডা করো, ওকে মারলে আমরা বিপদে পড়ে যাব। পাভেল রূপাকে বলল, তুই তোর ভাইকে বোঝা, না হলে আমি আজকে এখানেই ওকে সহ আমার ভাইকে জ্যান্ত কবর দিব। রূপা আমার কাছে এসে নিচে বসে শান্ত গলায় বলল, দেখ ভাই, এভাবে রক্ত যেতে যেতে একসময় তুই রক্তশূন্যতার অভাবে মারা যাবি, ভিডিওটা আমাদের তুই দিয়ে দে, তাহলে বেঁচে যাবি। আমি বললাম, ভিডিও তোরা কেউ পাবি না, এই ভিডিওটা আমার কাছেই থাকবে, তবে তোরা আমার পরিবারের সাথে কিছু করবি না, তাহলে আমি এই ভিডিও ভাইরাল করব না। যদি কিছু করিস তো ভালো করে জানিস আমি কি করব তখন। রূপা বলল, তুই না আমার আদরের একমাত্র ছোট ভাই? আমি বললাম, তোর মতো বোনের মুখে আমি থুতু দেই, আমি কোনো একদিন তোকে আর তোর এই ভালোবাসার নাগরকে জ্যান্ত কবর দিব, এটা আমার ওয়াদা। পাভেল রেগে গিয়ে রূপাকে সরিয়ে বলল, আজকে আমি তোকে মেরে ফেলবো। আমি হাসি দিয়ে বললাম, আমাকে মেরে ফেল, তাহলে তুই বেঁচে যাবি, নইলে তোকে এমনভাবে মারবো যে তোর শরীরের কোনো অংশের চিহ্ন থাকবে না। রূপা এসে পাভেলকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, বাদ দে পাভেল, ওকে মারলে সমস্যা হবে। পাভেল রাগে এবার চোখ মুখ লাল করে ওর ভাইয়ের কাছে গিয়ে ওর ভাইকে এমনভাবে চাইনিজ কুড়াল দিয়ে কোপাতে লাগলো যেন মনে হচ্ছে ও নিজে একটা পশু। পশু বললে ভুল হবে, পশুর থেকেও আরো বেশি নিকৃষ্ট হয়ে গেছে, ওর থেকেও কোনো পশুর মনে বেশি মায়া আছে। পাভেলের বিছানাটা ওর ভাইয়ের রক্তে লাল হয়ে গেছে, শরীরের মাংসের টুকরোগুলো যেন ছিটকে ছিটকে এক এক জায়গায় পড়েছে। আজকে আমি বুঝতে পারছি মানুষ লোভে পড়ে কি না করতে পারে। পাভেল কাজ শেষ করে রূপার হাতে কুড়ালটা দিয়ে বলল, এর উপর এই খুনের অপরাধ দিয়ে দিব, কোনোদিন আর জেল থেকে বের হতে পারবে না। রূপা কুড়ালটা এনে আমার গলায় ধরে বলল, যদি এই ভিডিওটা ভাইরাল হয় তাহলে মিষ্টিকে কি করব জানিস তো? আমি শান্ত গলায় বললাম, মিষ্টি কি খালি আমার বোন হয়, তোর বোন হয় না? রূপা চোখ লাল করে বলল, আমার কেউ নেই, আমার মন যা চায় আমি তাই করি, নিজের মতো চলতে আমি ভালোবাসি। পাভেল রূপাকে ইশারা করে বলল, একটু বাহিরে আয়, অনেক তো হলো, এখন একটু মাস্তি করি, পরে পুলিশকে ফোন করে জানিয়ে দিব, আর এই সুযোগে আমার রাগ কিছুটা কন্ট্রোল হবে। রূপা দাঁড়িয়ে বলল, কিন্তু ও যদি পালিয়ে যায়? পাভেল রূপার হাত ধরে আমার দিকে একবার তাকিয়ে রুমের বাহিরে যেতে যেতে বলল, ও কিছুক্ষণ পর রক্তশূন্যতায় এমনি অজ্ঞান হয়ে যাবে, ওর পালানোর শক্তি থাকলে তো পালিয়ে যাবে। এই বলে পাভেল আর রূপা রুমের বাহিরে চলে গেল। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম বিছানার উপরে একটা ক্যামেরা রাখা আছে, আর পাশে পাভেলের ফোনটা রাখা আছে, তার মানে পাভেল সবকিছু রেকর্ড করেছে। আমি নিজের শার্টটা খুলে পেছনে শক্ত করে বেঁধে দিলাম, মনে হচ্ছে যেন আমার শরীর থেকে সব রক্ত বের হয়ে পড়ে যাচ্ছে, এখানে পড়ে থাকলে আমি আরো বেশি দুর্বল হয়ে যাব। পাভেলের ভাইয়ের লাশটা দেখে আমার শরীর ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। ও ওর ভাইকে এভাবে মারতে পারলো, এক হিসেবে এটা ভালোই হয়েছে, না হলে একে আমি নিজেই শাস্তি দিতাম। কোনো মতে দাঁড়িয়ে ক্যামেরা আর পাভেলের ফোনটা হাতে নিলাম, এরপর ভিডিওটা আমার ফোনে দিয়ে একটা মেসেজ করে বললাম, এই ভিডিওটা তাড়াতাড়ি থানায় দিয়ে আয়, আর আমাকে খুঁজবি না, নিজের খেয়াল রাখিস।
ফোনটা নিচে ফেলে জোরে একটা লাফ দিয়ে জানালার বাহিরে গিয়ে পড়লাম, যার কারণে মারাত্মক আকারের একটা ব্যথা পেলাম। নিজের মুখে নিজেই চাপ দিয়ে ধরলাম যেন মুখ থেকে কোনো শব্দ না আসে। এখান থেকে সাজিদের বাসা এতটাও দূরে না। ছোট রাস্তার গলি দিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলাম, আর শরীর থেকে অল্প অল্প রক্ত পড়তে লাগলো। মনে হচ্ছে যেন আমি আর হাঁটতে পারবো না, কিন্তু আমাকে পারতেই হবে, না হলে আমি এখানেই পড়ে মারা যাব। পাগুলো যেন আর চলছে না। এই তো অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণ হাঁটলে সাজিদের বাসা, কিন্তু আমার পা যেন চলছে না। জোরে একটা ডাক দিয়ে বললাম, সাজিদ আমাকে বাঁচা প্লিজ। আর তখনই সাজিদের বাসার বাহির থেকে একটা আলো ভেসে আসলো। হ্যাঁ, এটাই সাজিদ। আমি এবার একটু সাহস পেয়ে বললাম, সাজিদ। সাজিদ দৌড়ে আমার কাছে এসে আমাকে ধরে বলল, তোর শরীর থেকে এত রক্ত পড়ছে কেন? আমি বললাম, এত প্রশ্ন করিস না, তোকে আমি সব বলবো। আগে একজন ডাক্তারকে ফোন করে এখানে আসতে বল। আঙ্কেল আন্টি আমাকে দেখে ভয় পেয়ে গেল। আমি উনাদের বললাম, আমি যে এখানে আসছি কাউকে বলবেন না প্লিজ। তবে আমি কিছু করি নাই, এতটুকুই বিশ্বাস করুন। আমাকে ওরা মারতে চেয়েছিল, শুধু এতটুকুই জেনে রাখেন। আমি সাজিদকে এক এক করে সবকিছু বললাম। সাজিদ সবকিছু শুনে ওর বিছানার নিচ থেকে পিস্তল নিয়ে বলল, আজকে তোর বোন সহ ওই পাভেলকে আমি মেরে ফেলবো। ওদের কত বড় সাহস তোর গায়ে হাত দেয়। আমি সাজিদের হাত ধরে বললাম, থাক, তুই বাদ দে, এখন এসব ঝামেলায় জড়িয়ে কোনো লাভ নেই। আমি তোকে কি বলেছিলাম মনে আছে? সাজিদ বলল, তুই আমাদের বাসায় থাক, আমি দেখব তোকে কে কি করে। আমি বললাম, প্লিজ সাজিদ, তুই একটু বোঝার চেষ্টা কর, আমি এখানে থাকতে চাই না। ওরা আমার সবকিছু কেড়ে নিয়েছে। সাজিদ একটু চিন্তা করে বলল, আমার নানার বাড়িতে তুই চলে যা। আমার বড় মামা, তার কোনো ছেলে নেই, আমাকে সবসময় বলতো ওখানে থাকতে, কিন্তু আমি যাই নাই, তুই বরং চলে যা। আমি বললাম, আমি তোর নানা বাড়িতে যাব না, অন্য কোথাও। সাজিদ বলল, আমি একটা ঠিকানা লিখে দিব, তুই সেই ঠিকানায় গিয়ে মালিকের হাতে শুধু চিঠিটা দিবি, বাকিটা ওরা দেখে নিবে। আমি বললাম, কিন্তু ওরা তোর কি হয়? সাজিদ বলল, এটা বললে তুই যেতে না করবি, এজন্য বলবো না। তুই আগে সেখানে যা, অনেক ভালো লাগবে, বিশেষ করে জায়গাটা তোর অনেক ভালো লাগবে, আর ওরা তোকে তাদের ছেলের মতোই দেখবে, দেখিস। আমি বললাম, আমি শুধু তোর ভরসায় যাব, তার আগে আমার কিছু কথা। সাজিদ বলল, হ্যাঁ বল। আমি বললাম, তুই এসব কথা কাউকে বলতে পারবি না, আর আমার বিষয় নিয়ে তুই কাউকে কিছু বলবি না। শুধু একটাই শেষ কথা বলবো, তুই আমার ছোট বোনকে একটু দেখে রাখিস, ওর যেন কিছু না হয়। সাজিদ বলল, আরে তুই কোনো চিন্তা করিস না, মিষ্টি শুধু তোর একার বোন না, ও তো আমারও বোন হয়। আমি সাজিদের মাথায় হাত দিয়ে বললাম, আমার কসম লাগে তুই কাউকে কিছু বলবি না যে আমি কোথায় গিয়েছি। তোর জীবন থাকতে কাউকে বলতে পারবি না আমি কোথায় আছি। সাজিদ বলল, কিন্তু এমনটা কেন রনি? আমি বললাম, তোকে অবশ্যই বলবো, আর আমি সেখানে যাওয়ার পর তুই আমার সাথেই কেন, ওই পরিবারের সাথেও কোনো যোগাযোগ করতে পারবি না, শুধু আমার কলেজ থেকে ট্রান্সফার নিয়ে দিবি, তাহলেই হবে। সাজিদ বলল, এটা কি কথা বললি রনি? আমি তোর বন্ধু, যেখানে আমি তোকে সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি, আর আমি তোর সাথে কথা বলতে পারবো না? আমি মন খারাপ করে বললাম, থাক, তোর তাহলে কিছুই করতে হবে না, তোকে আমি আমার সবচেয়ে কাছের বন্ধু মনে করি। আর তুই গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই আইপিএল এ তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। সাজিদ বলল, ইমোশনাল ব্ল্যাকমেল করিস না। আচ্ছা ঠিক আছে, তোর কথাই রইল। আমি তোর সাথে কেন ওই পরিবারের সাথে কোনোদিন যোগাযোগ করব না। তোর ট্রান্সফারের সব কাগজপত্র আমি মেসেজ করে পাঠিয়ে দিব। যা, আমিও তোকে কথা দিলাম। তবে আমার একটা কথা। আমি বললাম, হ্যাঁ বল, সমস্যা নেই। সাজিদ বলল, তুই যখন এখানে আসবি তখন যেন আমি তোকে প্রতিষ্ঠিত হতে দেখি, আর সাথে আমার জন্য একটা সুন্দর ভাবি নিয়ে আসবি, এটা আমাকে তুই কথা দে। আমি সাজিদের হাত ধরে মুচকি হাসি দিয়ে বললাম, যা, আমিও তোকে কথা দিলাম। সাজিদ বলল, তাহলে আগে তুই সুস্থ হ, পরে যাবি। আমি বললাম, তুই আমাকে আজকে রাতে একটা ব্যবস্থা করে দে, আমি এখনই চলে যেতে চাই। সাজিদ বলল, কিন্তু তুই তো অসুস্থ, যাবি কিভাবে? আর আজকে এখানে থেকে রাত 2টা বেজে একটা ট্রেন যাবে, কিন্তু তুই? আমি বললাম, আমাকে সেটাতেই ব্যবস্থা করে দে, আমার চিন্তা তুই করিস না, আমি যেতে পারবো। সাজিদ বলল, রনি দেখ। আমি সাজিদের হাত ধরে বললাম, প্লিজ তুই আমার জন্য এটা কর, তোর আর কিছু করতে হবে না। সাজিদ বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমি বললাম, আর একটা কথা বলি,
আঙ্কেল আন্টিকে তুই একটু বুঝিয়ে সবকিছু বলিস কেমন, না হলে ওনারা চিন্তা করবেন আবার। সাজিদ বলল, সে তোর চিন্তা করতে হবে না, আমি পরে বলবনি, তুই রুমে শুয়ে থাক, আমি দেখছি কি করা যায়। এই কথা বলে সাজিদ রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর আন্টি খাবার নিয়ে এসে বলল, বাবা কিছু খেয়েছো? আমি বললাম, না আন্টি, আপনি যদি খাইয়ে দিতেন খুব ভালো হতো। আন্টি আমার পাশে বসে বললেন, হা করো। আন্টি আমাকে খাইয়ে দিতে লাগলেন। আমি বলেছিলাম না, সাজিদের আম্মু আমাকে ওনার নিজের ছেলের মতোই দেখে, ওরা সবাই আমাকে খুব আদর করে। আন্টি চলে যাওয়ার পর সাজিদ এসে বলল, সবকিছু ব্যবস্থা করে ফেলেছি, তুই আরেকবার ভেবে দেখ যেতে পারবি কিনা। আমি বললাম, আমার চিন্তা তোর করতে হবে না, আমি তো যাবই। সাজিদ বলল, তোকে বললেও বুঝবি না, ঠিক আছে যা, তবে এখন একটু ঘুমিয়ে নে, সময় হলে আমি তোকে ডেকে দিব। সাজিদের কথা মতো ঘুমিয়ে গেলাম, কারণ আমাকে আবার রাত 2টাতে উঠতে হবে। চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে সাজিদের ডাকে ঘুম ভাঙলো। আমি ঘুম ঘুম চোখে সাজিদের দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে? সাজিদ বলল, তুই না বললি চলে যাবি, আর এখন ঘুম থেকে উঠতেই চাস না। আমি ধীরে ধীরে বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে বললাম, এখন চল। সাজিদ বলল, হ্যাঁ চল, না হলে সময় শেষ হয়ে যাবে, পরে তুই যেতেই পারবি না। সাজিদ আর আমি হাঁটতে লাগলাম। এখান থেকে স্টেশন বেশি একটা দূরে নয়। যেতে যেতে সাজিদ বলল, যেখানেই থাকিস ভালো থাকিস, এটাই দোয়া করি, আর ভুলেও পড়াশোনা ছেড়ে দিস না। আমি বললাম, হ্যাঁ এটা তোর বলতে হবে না। দেখতে দেখতে স্টেশনে চলে আসলাম। সাজিদ আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলল, এগুলো আমি তোকে দিলাম, জানি তুই নিতে চাইবি না, তুই যখন ইনকাম করিস তখন আমাকে ফেরত দিয়ে দিস। সাজিদের হাত থেকে টাকাগুলো নিয়ে পকেটে ঢুকিয়ে বললাম, তুই তো দেখি ভালো করে জানিস কিভাবে আমাকে টাকা দিলে আমি রাখবো। সাজিদ হাসি দিয়ে বলল, সে তো তোর সাথে থাকতে থাকতে সবকিছু শিখে গেছি। ট্রেন আসতে আসতে সাজিদ আমাকে সবকিছু বলে দিল কিভাবে কি করতে হবে, আর অল্প কিছুক্ষণের ভেতরে ট্রেন এসে গেল। আমি সাজিদকে বিদায় দিয়ে ট্রেনে উঠে গেলাম। আমার সিট খুঁজে আমি বসে গেলাম। আমার পাশে একজন মুরব্বি বসেছে। কথা বলার মতো মানুষ না পেয়ে ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি হালকা হালকা সকাল হয়ে গেছে। আর একটা স্টেশন পার হলেই আমি আমার গন্তব্যের জায়গায় পৌঁছে যাব। অবশেষে এসেই গেলাম। ট্রেন থেকে নেমে একটা রিক্সা নিয়ে সাজিদের বলা ঠিকানায় যেতে লাগলাম। তবে আমি যেদিকে যাচ্ছি দেখে মনে হচ্ছে যেন এটা একটা গ্রামের মতোই। শহরের ভেতরে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা আমার জানা নেই। কে বলবে এটা একটা শহর? প্রথম দেখে সবাই মনে করবে এটা একটা গ্রাম। চারদিকে গাছ আরো কত কি, পুরোটাই দেখার মতো। রিক্সাওয়ালা আমাকে নামিয়ে দিয়ে বলল, আপনি যেটা খুঁজছেন ওই যে দূরে একটা বাসা দেখা যায় ওইটাই। রিক্সাওয়ালাকে ধন্যবাদ দিয়ে আমি সামনে যেতে লাগলাম। বাসার সামনে সুন্দর করে লেখা আছে কামাল ভিলা। হ্যাঁ, সাজিদ আমাকে এই বাসার কথাই বলেছে। আশেপাশে এত বাড়ি নেই, তবে যা আছে পুরোটাই দেখার মতো। কি সুন্দর মাঠ, ছোট ছোট ঘর। সত্যি সাজিদ আমাকে এখানে পাঠিয়ে ভালোই করেছে। বাসার সামনে ছোট একটা ছেলে খেলা করছে। সকাল সকাল বাচ্চাটাকে এখানে খেলা করতে দেখে মনে মনে বললাম, সত্যি গ্রাম অঞ্চলের পরিবেশ একদম মুগ্ধকর। বাচ্চাটা আমাকে দেখে আমার দিকে এগিয়ে এসে বলল, আঙ্কেল এখানে কেন দাঁড়িয়ে আছেন? দেখতে তো একদম পাগলের মতো লাগছে। পাবনা থেকে কি পালিয়ে এসেছেন নাকি? মনে মনে বললাম, যা শালা, এই বাচ্চাটা আমাকে পাগল বানিয়ে দিল। দেখে তো মনে হয় বয়স এই 9-10 হবে, কিন্তু কথাগুলো যে বলছে। আমি শুধু বললাম, আমাকে দেখে কি তোমার পাগল মনে হয়? ছেলেটা বলল, পাগল কি আর বলে, আমি পাগল। তবে আপনার এখানে কি চাই আঙ্কেল? আমি বললাম, আমি কে জানো তো? আমি ছোট বাচ্চাদের ধরে নিয়ে গলা কেটে ফেলি, আর আজকে তোমাকে আমি ধরে নিতে এলাম। ছেলেটা জোরে চিৎকার দিয়ে ভেতরে যেতে যেতে বলল, আম্মু দেখে যাও, পাগল এসেছে আমাদের বাসায়, ও নাকি আমার গলা কেটে নিয়ে যাবে। ছেলেটার চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে একজন মধ্যবয়স্ক মহিলা বের হয়ে আসলো। মহিলাটা ছেলেকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি ভেতরে যাও, আমি দেখছি ও কে। ছেলেটা ভয় পেয়ে বলল, আম্মু তুমি ওর কাছে যাবে না, ও তোমার গলা কেটে নিয়ে যাবে। আমি ছেলেটার কথা শুনে মনে মনে হাসছি। মহিলাটা ছেলেটাকে ভেতরে পাঠিয়ে আমার কাছে এসে বলল, কি চাই এখানে, আর তুমি কে? আমি আন্টিকে সালাম দিয়ে বললাম, ভালো আছেন আন্টি? আন্টি বললেন, হ্যাঁ বাবা আমি ভালো আছি, কিন্তু তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমি বললাম, এটা কামাল আঙ্কেলের বাসা না? আন্টি বললেন, হ্যাঁ তুমি ঠিক ঠিকানাতেই এসেছো, কিন্তু আমি তো তোমাকে চিনতে পারলাম না। আমি আন্টির হাতে চিঠিটা ধরিয়ে দিয়ে বললাম, এটা একটু পড়েন কষ্ট করে। আন্টি আমার কথা শুনে চিঠিটা পড়ে একটা হাসি দিয়ে বলল, সাজিদের বুদ্ধি আছে বলতে হবে, ভেতরে চলো। আমি আন্টির পেছন পেছন ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে আমি তো পুরাই বোকা হয়ে গেলাম। কি সুন্দর একটা পরিবেশ ভেতরে, দেখে যেন মন জুড়িয়ে গেল। হঠাৎ কোথায় থেকে একটা ছেলে এসে বলল, খালা এই কি সেই ছেলে যার সবকিছু কেটে ফেলেছে?
ছেলেটার কথা শুনে আমি তো লজ্জায় পড়ে গেলাম। কি বলছে এই ছেলে? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? আন্টি আমার দিকে তাকিয়ে হেসে বলল, বাবা কিছু মনে করো না, ও আসলেই সবকিছু সংক্ষেপ আকারে বলে। আর ও হলো রহিম, আমাদের বাসার ড্রাইভার ও কাজের ছেলে। আসলে সাজিদ ফোন করে বলেছে তোমাকে নাকি কে মারতে চেয়েছিল, দেখি কোথায় কেটেছে। আমি হাসি মুখে বললাম, থাক আন্টি, বাদ দেন। আবার সেই পিচ্চি ছেলেটা আমাদের সামনে এসে ওর মাকে বলল, আম্মু তুমি এই পাগল আঙ্কেলকে বাসার ভেতরে কেন নিয়ে এসেছো? আন্টি বললেন, যাও বাবা, ভেতরে গিয়ে খেলা করো। আর ও হলো তোমার সাজিদ ভাইয়ের বন্ধু, আর ভাইয়ের সাথে কেউ এভাবে কথা বলে? ছেলেটা কিছু না বলে চুপচাপ ভেতরে চলে গেল। আন্টি আমার কাছে এসে বলল, কোথায় কেটেছে দেখাও তো আমাকে। কি আর করার, শার্টটা পেছনে একটু তুলে দেখিয়ে দিলাম। আন্টি তো চোখ বড় বড় করে বলল, এতটা কেটে গেছে? আর তুমি এই অসুস্থ শরীর নিয়ে? আমি আন্টিকে থামিয়ে বললাম, থাক আন্টি, বাদ দেন, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি আমার একটু। আন্টি আমার কথা আটকে দিয়ে বলল, আজকে থেকে তুমি এখানেই থাকবে। সাজিদ আমার ছেলের মতো, ওর জায়গায় তুমি এসেছো। রহিম, ওকে ওর রুম দেখিয়ে দাও। আর রিয়াকে বলবে স্কুল থেকে আসার সময় একজন ডাক্তার সাথে করে নিয়ে আসতে। রহিম আমার ব্যাগটা হাতে নিয়ে বলল, চলেন সাহেব, আপনি রুমে গিয়ে সবকিছু খুলে রেডি হয়ে যান। আন্টি রহিমকে তাড়াতাড়ি বলল, তোমাকে কতবার বলেছি রহিম, এমন সংক্ষিপ্তভাবে প্রশ্ন করবে না, নতুন মানুষ ও কি মনে করবে। রহিম আন্টিকে সরি বলে আমাকে বলল, চলেন। আমি শুধু মনে মনে বললাম, এই ছেলে আমাকে পাগল করবে, না হলে আমি এদের যন্ত্রণায় এমনিই পাগল হয়ে যাব। রহিম ভেতরে যেতে যেতে বলল, আমি আসলেই বলছি, আপনি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নিন, ডাক্তার এসে আপনার চিকিৎসা করবে। আর স্যার, আপনার নামটা? আমি হাসি মুখে বললাম, রনি। রহিম বলল, শুধু কি রনি, আগে পিছে কিছু নেই? আমি বললাম, আছে, তবে তুমি তো সবকিছু সংক্ষিপ্ত করে বলো, এজন্যই বললাম। রহিম বলল, যাক, তাহলে আপনি আমাকে খুব তাড়াতাড়ি বুঝে গেলেন। আর এটাই হলো আপনার থাকার রুম। রুমের চারপাশে একবার তাকিয়ে বললাম, রুমটা অনেক সুন্দর আছে। তাছাড়া রহিম মিয়া, তুমি কিন্তু খুব মজার মানুষ। রহিম বলল, সে হয়তো, তবে একটা কথা স্যার। আমি বললাম, হ্যাঁ বলো, আর আমাকে স্যার বলতে হবে না। রহিম বলল, তাহলে কি বলবো? আমি বললাম, আমার নাম ধরে ডাকতে পারো। রহিম বলল, ঠিক আছে, এই বাসায় আসছেন ভালো কথা, তবে দুইটা মেয়ের থেকে দূরে থাকবেন। একটা হলো রিয়া, যার কথায় এই বাসার সবাই চলে, আর একটা হলো ওই পাশের বাড়ির পরী, ওদের কাছ থেকে দূরে থাকবেন, না হলে আপনার ওটা কেটে নিয়ে ক্রিকেট খেলবে। আমি ঘাবড়ে গিয়ে বললাম, ওটা মানে? রহিম বলল, আরে স্যার, আপনার মন, শুধু উল্টাপাল্টা চিন্তা করেন আপনি। আমি মনে মনে বললাম, এই সাজিদ আমাকে কোথায় এনে দিল, সব কয়টা দেখি পাগলের বাচ্চা, না জানি আরো কত পাগল আছে। রহিমকে প্রশ্ন করলাম, এই রিয়া আর পরীকে, আর ওরা কি এখানেই থাকে? রহিম বলল, ওরা কেউ এই পরিবারের না, তবে রিয়া সবচেয়ে ডেঞ্জারাস মেয়ে, ও কিন্তু আপনার ওটা নিয়ে। রহিমের মুখে হাত ধরে বললাম, ভাই তোর হাতে পায়ে ধরে আমি মাফ চাই, তবুও এমন কথা বলিস না। রহিম আমার হাত ছাড়িয়ে বলল, আপনি যেটা ভাবছেন আমি এখন এটাই বলেছি, এখন আর সংক্ষিপ্ত করে কিছু বলি নাই। এই কথা বলে রহিম হাসতে হাসতে দাঁত কেলিয়ে চলে গেল। কি আজব মানুষ এই পরিবারে। আর রিয়াটা কে? ওরা যদি এই পরিবারের কেউ না হয় তাহলে ওরা এখানে কি করে? ধুর, এসব চিন্তা করে আমার কি কোনো লাভ আছে নাকি? আমি শরীর থেকে শার্টটা খুলে বিছানায় শরীর হেলিয়ে দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেলাম বলতেই পারি না। হঠাৎ করে মনে হলো, Help me! Follow me.
Head there. Capturing the bubble airdrop. Follow me. Head there. Follow me. Resources here. Head there. Head there. Group up at my location. Follow me.
Capturing the bubble airdrop. Head there. Hitless mission accepted. Enemy spotted afar. Capturing the bubble airdrop. Spotted afar. আরে ভাই ওয়ালটা মারো, রিভিউটা ধরো না আমারে। Thanks. Enemy near me. Enemy spotted.